মীর জাফর সবেমাত্র নবাব হয়েছেন। ইংরেজদের সাথে চুক্তির ৩ কোটি টাকা মেটাতে গিয়ে তার তহবিল শূন্য হয়ে গেল। নবাবের সৈন্যবাহিনীর খোরসওয়াররা মাইনে না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল, ফলে নবাবী সৈন্যবাহিনী ভেঙে পড়ল। নবাবের সেই দুরবস্থায় সুযোগ বুঝে বহু জমিদার ও ফৌজদারেরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। নবাব তখন বিদ্রোহীদের দমন করতে গিয়ে ইংরেজ ফৌজ ব্যবহার করতে বাধ্য হলেন। গোরা ও তেলিন্না সৈন্যদের সমস্ত খরচ নবাবকেই বহন করতে হবে, এই শর্তে ক্লাইভ নবাবকে সাহায্য করতে এগিয়ে আসলেন। বিদ্রোহীরা তখনকার মতো শায়েস্তা হল বটে, কিন্তু যুদ্ধের খরচ মেটাবার জন্য পর্যাপ্ত টাকা ছিল কোথায়? মীর জাফর বর্ধমান ও নদিয়া জেলার গোটা খাজনা ইংরেজদের নামে লিখে দিতে বাধ্য হলেন। নবাবের খাজনা আদায়ের শাসনযন্ত্রে সেই যে ইংরেজদের প্রবেশ শুরু হল, এরপরে ধীরে ধীরে সারা দেওয়ানি ও নিজামত ইংরেজদের হাতে সম্পূর্ণভাবে চলে গেল। তখন থেকেই নবাবী শাসনযন্ত্র ক্রমশ অচল হয়ে পড়তে শুরু করল। নবাবের দরবারের সব ওমরাওরা তখন থেকেই উপলব্ধি করতে পারছিলেন যে তাদের দিন ক্রমশ শেষ হয়ে আসছে। পলাশীর ষড়যন্ত্রে যে সব মনসবদারা মীর জাফরকে সাহায্য করেছিলেন, তারা বুঝে গেল যে মীর জাফর ইংরেজদের ঠুটো জগন্নাথ মাত্র, তার হাত থেকে তাদের কোনো কিছুই প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। মীর জাফরের এক বন্ধু আশা করেছিলেন যে নতুন নবাব তাকে যথোচিত পুরস্কার দেবেন, কিন্তু তিনি কিছুই পেলেন না। আশাহত সেই আমির নতুন নবাবের নবাবিয়ানা ভেতর থেকে যে কতটা ফাঁপা সেটা প্রকাশ্য দরবারে বাজিয়ে দেখিয়ে দিয়েছিলেন। ওই ঘটনার আগের দিনই ক্লাইভের লোকজনদের সঙ্গে সেই আমিরের লোকজনদের প্রকাশ্যে হাতাহাতি হয়ে গিয়েছিল। পরের দিন সকালে নবাব মীর জাফর তার পুরনো বন্ধুর দিকে রক্তচক্ষে তাকিয়ে বলেছিলেন, জনাব, কর্নেল সাহেবের লোকেদের সঙ্গে কাল আপনার লোকেরা ঝগড়া বাঁধিয়েছে, সাহায্য করেছিলেন। তারা বুঝে গেল যে মীর জাফর ইংরেজদের ঠুটো জগন্নাথ মাত্র, তার হাত থেকে তাদের কোনো কিছুই প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। মীর জাফরের এক বন্ধু আশা করেছিলেন যে নতুন নবাব তাকে যথোচিত পুরস্কার দেবেন, কিন্তু তিনি কিছুই পেলেন না। আশাহত সেই আমির নতুন নবাবের নবাবিয়ানা ভেতর থেকে যে কতটা ফাঁপা সেটা প্রকাশ্য দরবারে বাজিয়ে দেখিয়ে দিয়েছিলেন। ওই ঘটনার আগের দিনই ক্লাইভের লোকজনদের সঙ্গে সেই আমিরের লোকজনদের প্রকাশ্যে হাতাহাতি হয়ে গিয়েছিল। পরের দিন সকালে নবাব মীর জাফর তার পুরনো বন্ধুর দিকে রক্তচক্ষে তাকিয়ে বলেছিলেন, জনাব, কর্নেল সাহেবের লোকেদের সঙ্গে কাল আপনার লোকেরা ঝগড়া বাঁধিয়েছিল। জনাবের কি জানা আছে এই কর্নেল ক্লাইভকে? জান্নাতের হুকুমে জাহানে তার কি জায়গা? নবাবের পুরানো বন্ধু মির্জা শামসুদ্দিন সোজা হয়ে দাঁড়িয়ে সবার সামনেই উত্তর দিয়েছিলেন, হুজুর নবাব বাহাদুর, কর্নেলের সঙ্গে ঝগড়া করব আমি, এই আমি যে রোজ সকালে উঠে তার গাধাটাকে পর্যন্ত ৩ বার সালাম না করে কোনো কাজ করে না? তবে কোন সাহসে আমি গাধাটার সওয়ারের সঙ্গে লাগতে যাব? মীর জাফর আলীবর্দী খানের মতো মহাবৎ জং নামে খ্যাত হতে চেয়েছিলেন, কিন্তু ক্লাইভের গাধা নামে শেষ পর্যন্ত তার প্রসিদ্ধি হয়েছিল। রাজকার্যে বীতশ্রদ্ধ হয়ে মীর জাফর ভাং খেয়ে চুর হয়ে থাকতেন। লোকে তার ছেলে মিরনকে বলতো ছোট নবাব। যতদিন সেই নিষ্ঠুর নবাবজাদা বেঁচে ছিলেন, ততদিন প্রকৃতপক্ষে তিনিই মীর জাফরের হয়ে রাজকার্য চালিয়ে গেলেন। তার হুকুমে ঘোষেটি বেগম ও আমিনা বেগম ২ নবাব নন্দিনীকে জলে ডুবিয়ে মারা হল। ঘোষেটি বেগম তার সমস্ত লুকানো ধনরত্ন দিয়ে মীর জাফরকে পলাশীর ষড়যন্ত্রে সাহায্য করেছিলেন। শোনা যায় যে জলে ডুবে মরবার আগে ওই ২ বোন মিরনের মাথায় বজ্রাঘাতের অভিসম্পাত করে গিয়েছিলেন। মিরনের সব দুষ্কার্যের সাথী ছিলেন খাদেম হোসেন খান। নয়া জমানায় সেই খাদেম হোসেন খান পূর্ণিয়ার ফৌজদার হয়ে বসলেন। তারপর মিরন ও খাদেম হোসেন খানের মধ্যে দ্বন্দ্বটা মেহেদিকে মসনদে বসিয়ে নিজে রাজত্ব করবার মতলব বাড়ছেন। সন্দেহের বশবর্তী হয়ে মিরন সেই নিরপরাধ তরুণকে হত্যা করেন। এরপর রায়দুল্লভের উপরে চোরাগোপ্তা আঘাত হানবার ফিকির খুঁজতে থাকেন। ক্লাইভের কৃপায় রায়দুল্লভের প্রাণ রক্ষা হয়েছিল, কিন্তু তারপরেই মিরন ঢাকার রাজবল্লভকে ডেকে এনে রায়দুল্লভকে তার হাতে রাজকার্য তুলে দেবার হুকুম দিলেন। ফলে রায়দুল্লভের ২ দিনের দেওয়ানি খুঁজে গেল। রায়দুল্লভ কলকাতায় পালিয়ে গিয়ে নিজের ধন প্রাণ বাঁচাতে সমর্থ হলেন, যদিও তার সঞ্চিত ধন তার উত্তরপুরুষদের ভোগে লাগেনি। ছেলে রাজবল্লভ ইংরেজ আমলে রায় রায়ান পদে অধিষ্ঠিত হয়েছিলেন বটে, কিন্তু তার একমাত্র সন্তান মুকুন্দ বল্লভ তার জীবদ্দশাতেই মৃত্যুমুখে পতিত হওয়ায় রায়দুল্লভের বংশ চিরতরে লোপ পেল। সিরাজের বিশ্বস্ত প্রধানমন্ত্রী মোহনলাল কাশ্মীরিকে রায়দুল্লভ বিষ প্রয়োগে হত্যা করেন। পলাশীর যুদ্ধের ঠিক আগে নিযুক্ত সিরাজের আরেক বিশ্বস্ত কাবুলি সেনাপতি খাজা আব্দুল হাদি খানকে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে হত্যা করেন। ঢাকার ভূতপূর্ব নায়েব রাজবল্লভ সেন পরে পাটনার নায়েব হলেন।
যদিও তিনি শেষ পর্যন্ত মীর কাসিমের হুকুমে গঙ্গা বক্ষে সলিল সমাধি প্রাপ্ত হলেন। হুগলির অস্থায়ী ফৌজদার নন্দকুমার পরে মীর জাফরের দেওয়ান হয়েছিলেন। তিনিও শেষ পর্যন্ত ওয়ারেন হেস্টিংসের ষড়যন্ত্রের বলি হয়ে ফাঁসিতে প্রাণ দিয়েছিলেন। সিরাজের অতি বিশ্বস্ত গুপ্তচর ও পাটনার নায়েব রামনারায়ণ নবাব মীর কাসিমের হুকুমে নিষ্ঠুরভাবে নিহত হলেন। অর্থাৎ পলাশীর যুদ্ধের 20 বছরের মধ্যে প্রায় সমস্ত মহাবত জঙ্গি ওমরাওরা সমূলে বিনষ্ট ও নিশ্চিহ্ন হয়ে গেলেন। জগৎ শেঠ মহাতাব রায় ও মহারাজা স্বরূপচন্দ্রের পরিণামও ভয়াবহ হল। নবাব মীর কাসিম আরও অনেকের সঙ্গে সেই 2 প্রধান শেঠকে গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করেন। ওই ঘটনায় জগৎ শেঠ পরিবারের ব্যবসা যে ঘা খেল, সেটা থেকে তারা আর উঠে দাঁড়াতে পারেননি। দেওয়ানি হাতে পেয়েই ক্লাইভ রুক্ষভাবে তাদের উত্তরাধিকারীর কাছ থেকে রাজকোষের চাবি ছিনিয়ে নিল। রাজকোষের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগের ভিত্তিতেই জগৎ শেঠের বিশাল ব্যবসা গড়ে উঠেছিল। সেই সংযোগ খুঁজে যাবার পরে তাদের ব্যবসাও আর টিকে থাকেনি। ইংরেজরা অসংখ্য প্রকারে ওই পরিবারের কাছে ঋণী ছিল। সেই ঋণ তারা চরম বেইমানি দিয়েই শোধ করল। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তলে তলে পলাশীর ষড়যন্ত্রে ইংরেজদের সাহায্য করেছিলেন। ইংরেজরা সেসবও মনে রাখেনি। 3 কোটি টাকার দাবি মেটাতে মির্জাফর লিখে দিয়েছিলেন যে নদিয়া জমিদারির খাজনা মুর্শিদাবাদে না গিয়ে ইংরেজদের তনখা হয়ে কলকাতায় যাবে। ওই টাকা আদায় করবার জন্য ইংরেজরা কৃষ্ণচন্দ্রকে অশেষ উৎপীড়ন করল। এমনটি সনাতন হিন্দু সমাজের প্রধান ধারক ও বাহক সেই রাজার জাতি নাশ করবার ভয় পর্যন্ত দেখানো হলো। শেষে বুড়ো বয়সে তার জমিদারি অপরিমেয় ঋণের জালে জড়িয়ে পড়ল। রাজা মারা যাবার পরে তার বংশধরেরাও সেই জমিদারিকে আর রক্ষা করতে পারল না। চিরস্থায়ী বন্দোবস্তে সূর্যাস্ত আইনে নদিয়া জমিদারির প্রায় সব নিলাম হয়ে গেল।